ডায়াবেটিস এমন একটা রোগ যেটা একটা কন্টিনিউয়াস আপনার সঙ্গে সারা জীবনই থাকবে, একে নিয়ে আপনাকে চলতে হবে, বাঁচতে হবে। ডায়াবেটিসের ওষুধের সম্পর্কে যেটা প্রথমে বলতে হবে, ডায়াবেটিসের ওষুধ সারা জীবনই প্রায় খেতে হয়। ডায়াবেটিসের একটা তো আমাদের ইকোনমিক বার্ডেনও, আমাদের পয়সার খরচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। যেভাবে ওষুধের দাম বেড়েছে বা যে নতুন নতুন ওষুধের অপশান এসছে, কিন্তু একটা ডায়াবেটিস ট্রিটমেন্টের ডাক্তারদের বা রোগীদের সকলের জন্যই একটা চ্যালেঞ্জ হচ্ছে ডায়াবেটিক ট্রিটমেন্টের কস্ট। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমরা প্রতিদিনের মতো আজও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ডায়াবেটিসের ওষুধ। ডায়াবেটিসের ওষুধ তো অনেকেই খান, কিন্তু এই সম্পর্কে সম্যক জ্ঞান সবার নেই। ডায়াবেটিসের ওষুধ কখন খাওয়া উচিত, সারা জীবন খেতে হয় কিনা এবং ভুলে গেলে কি করণীয়, সেই সমস্ত প্রশ্নের উত্তরই আজ আমরা জানব। আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর অর্পণ মণ্ডল। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডাক্তার অর্পণ মণ্ডল, জিমস বা গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে বর্তমানে কর্মরত রয়েছি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আগেই আপনাকে ধন্যবাদ জানাই। ডায়াবেটিস এবং তার ওষুধ, তার খাওয়ার নিয়মকানুন ইত্যাদি সম্ভবত আজকের আলোচনার বিষয়। স্যার, প্রথমেই যেটা সবাই জানতে চাই সেটা হচ্ছে ডায়াবেটিসের ওষুধ কি সারা জীবন খেতে হয়? হ্যাঁ, ডায়াবেটিসের ওষুধের সম্পর্কে যেটা প্রথমে বলতে হবে, ডায়াবেটিসের ওষুধ সারা জীবনই প্রায় খেতে হয়। কিছু কিছু সিচুয়েশান আছে যখন স্ট্রেস বা ইমার্জেন্সি কারণে ডায়াবেটিস ছিল না আগে, হঠাৎ করে ডায়াবেটিস হয়েছে, এই রকম কিছু বিশেষ সিচুয়েশান ছাড়া অলমোস্ট যেগুলো প্রচলিত বা প্রতিষ্ঠিতভাবে ডায়াবেটিস, সেইগুলোর জন্য সারা জীবনই লাইফস্টাইল মডিফিকেশান, জীবনশৈলীর পরিবর্তন, রেগুলার এক্সারসাইজ, খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ এবং তার সঙ্গে যেরকম ডাক্তারবাবুরা ডিসাইড করেন, ডায়াবেটিসের ওষুধ প্রায় সারা জীবনই খেতে হয়। স্যার, কিছু কিছু মানুষ আছে যারা ওষুধ খেতেই ভুলে যায়, তো ডায়াবেটিসের ওষুধ যদি স্কিপ হয় তাহলে তাদের ক্ষেত্রে কি করণীয়? এক নম্বর, ডায়াবেটিস এমন একটা রোগ যেটা একটা কন্টিনিউয়াস আপনার সঙ্গে সারা জীবনই থাকবে, একে নিয়ে আপনাকে চলতে হবে, বাঁচতে হবে। তাহলে স্কিপ করবার মনোভাবটাকে আগে চেঞ্জ করতে হবে। এবারে যদি কেউ রেগুলার বা ফ্রিকুয়েন্ট স্কিপার, মানে মাঝে মাঝেই প্রায়ই ভুল হয়ে যায়, তাদেরকে প্রথমে বলতে হবে না, এই মাঝে মাঝে ভুল করাটা চলবে না। ধরুন তবুও কোনো কারণে একটা মিস হলো, তাহলে এই ধরনের রোগীর কী রকম সমস্যা হতে পারে। ধরুন সে খুব গুড গ্লাইসেমিক কন্ট্রোল বলি আমরা, মানে গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন বা HbA1c, যেটা দেখে আমরা মোটামুটি কন্ট্রোলের একটা আইডিয়া পাই, সেটা যদি দেখুন খুব ভালো, 7-এর কম, 6.5 তার কম, এই ধরনের পেশেন্টের বেলায় একটা ডোজ স্কিপ হয়ে গেলে আমরা খুব একটা গুরুত্ব বা খুব একটা চিন্তিত হতে বারণই করি। প্রথম কথা, আপনি প্যানিক করবেন না, ভয় পাওয়ার কিছু নেই। একটা ডোজ যদি মিস হয়ে থাকে, আপনি তো সারা বছর ভালো পড়াশুনো করেছেন, একটা রাত যদি আপনি না পড়েন, আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ যেমন হবে না, সেরকম একটা ডোজ যদি মিস করে যান, প্রথমে প্যানিক করে আপনার সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি বাড়াবেন না, যাতে আপনার সুগারের মেটাবলিজম বা ব্যালেন্সের গোলমাল হয়ে যায়। যদি দেখেন মনে পড়েছে এরকম সময় 2-4 ঘন্টা পরে, আপনি খেতে পারেন। কী ধরনের ওষুধ খাচ্ছেন তার উপরে ব্যাপারটা আসলে নির্ভরশীল। এক একটা ওষুধের দীর্ঘক্ষণ লাইফ স্প্যান বলি, হাফ লাইফ বলি। এক একটা ওষুধ অনেকক্ষণ ধরে শরীরে থাকে, তাদের গ্লাইসিমিয়া বা সুগার কন্ট্রোলের প্রক্রিয়াটা দীর্ঘক্ষণ ধরে চলে। এক একটা ওষুধ খুব শর্ট অ্যাক্টিং, কম সময়ের জন্য করে। ধরুন আপনি একটা একারবোজ বা এরকম একটা ওষুধ ভাতের সঙ্গে খেতেন, সেটা ভাত খাওয়ার সঙ্গে ভুলে গেছেন, তার যে বিরাট সুগারের পরিবর্তন হবে বা বিরাট সুগার ফল করে যাবে, এরকম হবে না। আজকের দিনে বিশেষ করে সুগারের এত বিবিধ ওষুধপত্র আমাদের হাতে এসে গেছে, এত অস্ত্র আমাদের হাতে আছে, যে এই অস্ত্র দিয়ে আমরা কোনো দীর্ঘমেয়াদী ওষুধ নাকি কম সময়ের জন্য ওষুধ, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে যদি কেউ প্রথমত স্কিপ করার চেষ্টা করাটা উচিত নয়। যদি ভুল করে স্কিপ করেন, যত তাড়াতাড়ি পারেন সেই ওষুধটা খাবেন। আর যদি দেখেন না পরের ডোজটার টাইম হয়ে যাচ্ছে, তাহলে সেটা টপ আপ বা অ্যাড অন হয়ে গেলে সেটা একটা হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করে দিতে পারে, সেদিনটা আপনি মিস করতে পারেন। এটা সবটাই নির্ভর করছে আপনি সারা বছর কেমন পড়েছেন। আমি এক্ষুনি বলছিলাম, যাদের গ্লাইসেমিক কন্ট্রোল খুব ভালো, HbA1c যাদের ভালো, তারা একদিন বা কখনো 2 দিনও যদি স্কিপ করে যায়, খুব একটা তাদের ফারাক হওয়ার কথা না। তাহলে ডায়াবেটিসের ওষুধ খাওয়ার নিয়মটা কি? ডায়াবেটিসের এখন অনেক রকমের ওষুধ আছে। আমাদের বিবিধ ওষুধের প্রাচীন যেগুলো এস্টাবলিশ বা টাইম টেস্টেড, সেই ধরনের ওষুধ যেমন বাইগোনাইডস, মেটফরমিন,
এই ধরনের ওষুধগুলোর খাবারের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এটা খালি পেটেও খাওয়া যায়, খাবারের সঙ্গে খাওয়া যায়, খাবারের পরে খাওয়া যায়। এটা যে খাবারের আগে খেতে হবে এরকম কিছু নেই। কিছু কিছু ওষুধ আছে যেগুলো ডায়াবেটিস মানে খাবারের আগে খাওয়া উচিত, যেগুলোকে আমরা সিক্রিটাগগ বলি, সালফোনিল ইউরিয়া, এই গ্রুপের যেগুলো ওরাল মেডিসিন, বা ইনসুলিন যেগুলো আমরা শর্ট অ্যাক্টিং বা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনগুলো নিই, সেগুলোকে আমরা বলি তুমি ডায়েটটা রেডি করো 5-10 মিনিটের মধ্যেই, ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যেই কিন্তু ইনসুলিন নিলে খাওয়াটা খেতে হবে। কিন্তু যদি এরকম কিছু কিছু নতুন নিউয়ার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এসছে, যেমন আপনাদের গ্লিপটিনস বা আমাদের SGLT2 ইনহিবিটার, এই সব ওষুধগুলোর সঙ্গে খাবারের কোনো রিলেশন নেই, যখন খুশিই খাওয়া যায়। এটা প্রেফারেবলি লাঞ্চের সঙ্গে, লাঞ্চের আগে, ডিনারের পরে, যে যেরকম করে ডেজিগনেট করে, তার কীরকম টাইম, সে কীরকম কাজ করে, তার কোন সময়টা সে ফ্রি বা কোন সময়টা কমপ্লায়েন্স ভালো, সেই ধরে ডিসাইড করতে পারে। ওভারঅল খাওয়ার আগের যে ওষুধগুলো ছিল, এখন অনেকগুলো আমাদের খাবারের সঙ্গে কোনো রিলেশন নেই এরকম ওষুধও এসছে। যাদের ধরুন অনেক রকমের রোগ রয়েছে, যেমন থাইরয়েড হয়ে যাক বা বিপি হয়ে যাক, তারা তো ওষুধ খায়, সেই ওষুধের সাথে কি ডায়াবেটিসের ওষুধ খাওয়া চলে? অবশ্যই চলে। ডায়াবেটিস হচ্ছে একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। ডায়াবেটিস, থাইরয়েড ডিজিজ, যেমন বললেন হাইপারটেনশন, কারো হার্ট অ্যাটাক হয়েছে, কারো স্ট্রোক হয়েছে, আলটিমেটলি সব রোগী গিয়ে এগুলো সবই একটা কমন রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট ডিজিজের জন্য একটা কমন রিস্ক ফ্যাক্টর, বা স্ট্রোকের জন্য কমন রিস্ক ফ্যাক্টর। তাহলে থাইরয়েডের ওষুধ, হাইপারটেনশনের ওষুধ, তার সঙ্গে ডায়াবেটিসের ওষুধের কোনো ঝগড়া বিরোধ নেই, তারা সব সময় একসঙ্গেই খাওয়া চলতে পারে। কিছু কিছু স্পেশাল সিচুয়েশনস আছে, যেমন কিডনিতে খুব অ্যাডভান্স নেফ্রোপ্যাথি, কিডনিতে সমস্যা রয়েছে, EGFR খুব কম, বা লিভারের রোগ রয়েছে অ্যাডভান্স, সেই সময় কিছু কিছু ডায়াবেটিসের ওষুধের ডোজ মডিফাই করতে হয় বা তার বিশেষ ক্লাস থেকে অন্য ক্লাসে সুইচ করতে হয়। কিন্তু মোটামুটি সমস্ত ওষুধই একসঙ্গে খাওয়া চলে। যাদের ধরুন এতগুলো রোগ রয়েছে প্লাস ডায়াবেটিসের ওষুধও চলছে, আবার হঠাৎ করে সিজন চেঞ্জের জন্য জ্বর হোক বা বমি, ডায়রিয়া, অনেক কিছুই তো হয় মানুষের, তো সেক্ষেত্রে কি সব ওষুধ একসাথে চলে? এটা ভালো কোশ্চেন। যদি এরকম কোনো হঠাৎ ইমার্জেন্সি খুব বড় সিরিয়াস ইলনেস হলো, ডায়রিয়া হলো, বমি হচ্ছে, ওষুধ থাকবে না, এই রকম সময়টায় আবারও বলি, ডায়াবেটিসের কন্ট্রোলটা তো একদিনের কন্ট্রোল নয়, এটা একটা পরীক্ষার মতো। আপনি সারা বছর কীরকম পড়লেন, তার উপরে আপনার মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি আপনার রেজাল্টটা কীরকম হবে নির্ভর করে। ডায়াবেটিসের জন্য যে লাইফস্টাইল বা ওষুধ, সেটা যদি আপনি সারা বছর ভালো করে মেনটেন করেন, আপনার অ্যাকিউট ইলনেসের সময় যদি আপনি বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, সেই সময়টা বা সেই দিনটা যদি মিসও করেন, আপনার ওভারঅল গ্লাইসেমিয়ার কন্ট্রোল খুব খারাপ হবে না। কিন্তু ধরুন ডায়াবেটিস নিজেই তো এইসব ডায়রিয়া বা এইসব ইনফেকশানগুলোর জন্য একটা নিজেই রিস্ক ফ্যাক্টর, তাহলে ডায়াবেটিসের কন্ট্রোল যদি কারো ভালো না থাকে, সেই সময় কখনো কখনো ওরাল থেকে আমাদের ইনসুলিন বা ইনজেক্টেবল থেরাপিতে সুইচ করে যাওয়া ভালো। কারণ এইগুলো এমন একটা ইমার্জেন্সি, যখন আমাদের চট করে ডায়াবেটিসের কন্ট্রোলটাকে আনতে গিয়ে ওরাল মেডিসিনের উপরে নির্ভর না করে ইনসুলিনে সুইচ করে যাওয়া ভালো। হাইপারগ্লাইসিমিয়া ইজ এ ডিমান্ডিং সিচুয়েশান, যে সময়টাতে ধরুন একটা স্ট্রোক হলো বা হার্ট অ্যাটাক হয়েছে বা একটা সিরিয়াস ইলনেস হয়েছে নিউমোনিয়াতে, সেই সময় আপনি মুখে খাচ্ছিলেন ওষুধ, সেই সময় কিন্তু আপনার একটা রিলেটিভ ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনসুলিন ভালো কাজ করে না শরীরের মধ্যে যে নিজের ইনসুলিন। তখন যদি আমরা বাইরে থেকে ইনসুলিন অ্যাড অন বা টপ আপ বা শুধু ইনসুলিনে রাখি, তাহলে সেই সময়ের ক্রাইসিসগুলোকে আমরা ভালো কন্ট্রোল করতে পারি। তাহলে অসুস্থতার সময় আপনি ডায়াবেটিসের কন্ট্রোল কেমন রেখেছেন তার উপরে থেরাপি ডিসাইড করা যাবে। ধরুন আপনি খুব সুন্দর গ্লুকোজ বা সুগারের কন্ট্রোল আছে, আপনি একদিন দুদিন যদি মিস করেন ক্ষতি নেই। আবার আপনার সুগারের কন্ট্রোল খুব খারাপ, সেই কন্ট্রোলটা খারাপ বলেই আপনার ইমার্জেন্সিটা হয়েছে, তখন আমাকে অ্যাগ্রেসিভ থেরাপিতেই যেতে হবে। ধরুন ইনসুলিন প্লাস গ্লিপটিন বা প্লাস মেটফর্মিন, এই ধরনের ওষুধে যেতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে বা ডায়েট যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কি ডায়াবেটিসের ওষুধ কমানো যায় বা পরবর্তী ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করা যায়? এটা খুব ভালো কোশ্চেন। ডায়াবেটিসের একটা তো আমাদের ইকোনমিক বার্ডেনও, আমাদের পয়সার খরচ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। যেভাবে ওষুধের দাম বেড়েছে বা যে নতুন নতুন ওষুধের অপশান এসছে, কিন্তু একটা ডায়াবেটিস ট্রিটমেন্টের ডাক্তারদের বা রোগীদের সকলের জন্যই একটা চ্যালেঞ্জ হচ্ছে ডায়াবেটিক ট্রিটমেন্টের কস্ট। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশান যদি করা যেত যে আমরা খুব টাইট গ্লাইসেমিক কন্ট্রোল আনতে গিয়ে খুব এমফেসিস বা জোর দিলাম লাইফস্টাইলের ওপর, ডায়েটটা খুব, যেটা আমার হাতে আছে মডিফায়েবল, যেমন আমরা খুব স্ট্রিক্ট ডায়েট ফলো করলাম, রেগুলার এক্সারসাইজ করলাম, বডি ওয়েটকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, স্লিপ ডিপ্রাইভেশন বা ভালো ঘুম হয় না এই ব্যাপারগুলোকে ওভারকাম করলাম, স্ট্রেস কমালাম,
নেগেটিভ সিমটমস বা ডায়াবেটিক ডিস্ট্রেস এগুলোর থেকে আমরা যদি মুক্তি পেতে পারলাম, তাহলে অনেক সময় ডায়াবেটিসের অনেক ডোজকেই কিন্তু রিঅ্যাডজাস্ট করা যায়, অনেক সময় কমানো যায়। কিছু কিছু সিচুয়েশান আছে ডায়াবেটিসের লেট কমপ্লিকেশনসে, যে ধরুন অ্যাডভান্স কিডনি ডিজিজ হয়েছে, নেফ্রোপ্যাথি হয়েছে, তখন কিন্তু ডায়াবেটিসের অটোমেটিকই তার ওষুধের ডোজ কমিয়ে দিতে হয়, কারণ তারা দে আর ভেরি প্রোন ফর হাইপোগ্লাইসিমিক ইভেন্টস, মানে তাদের ফ্রিকুয়েন্ট সুগার ফল করে যায়। তাহলে এই রকম নয়, একটা পেশেন্ট কম বয়সী 35 ইয়ার্সের একটা ছেলে, তার ডায়াবেটিসের কন্ট্রোল করতে গিয়ে আমরা যেরকম থেরাপি দেব, একটা 75 বছরের বৃদ্ধের যে যার অটোনমিক ডিসফাংশন আছে বা ফ্রিকুয়েন্ট ফল বা পড়ে যায়, তাকে টাইট অতিরিক্ত টাইট সুগার কন্ট্রোল করার চেষ্টাই করব না, তাদের বেলা একটু রিল্যাক্সেশন দেব, যাতে তার হাইপোগ্লাইসিমিয়ার জন্য সে আবার না পড়ে যায়। তাহলে একটু বেশি বয়স হলে ডায়াবেটিসের ওষুধের কিছু রিঅ্যাডজাস্টমেন্ট করা যায়, একটু কমিয়ে দেওয়া যায়। আমাদের ডায়াবেটিক যে টাইট গোল সেটাকে একটু রিল্যাক্স করা যায়, যেটা 6.5 অর লেস সেটাকে 7, কখনো কখনো 7.5 পর্যন্ত HbA1c টার্গেট রাখতে পারি। কিন্তু যদি কম বয়সী কেউ ডায়াবেটিস হয়, সেক্ষেত্রে লাইফস্টাইলের সঙ্গে আমাদের ওষুধ কিন্তু মাস্ট স্ট্রিক্ট করতে হয়, মানে অ্যাডহিয়ারেন্স টু থেরাপি ইজ মাস্ট। বাড়ির খাবার খেয়ে কিভাবে ডায়াবেটিস কন্ট্রোল করা যায়? বাড়ির খাবারই খেতে হবে। এটা তো এমন একটা রোগ যেটা বাড়ির খাবারই খেতে হবে। বাইরের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটার এখন নাম ওবেসোজেনিক ওয়ার্ল্ড, মানে স্থূলতার পৃথিবী। এই স্থূলতার পৃথিবীতে যে ডায়েট আমরা ফলো করছি, সেই ডায়েটের এখনকার নাম হয়েছে ওয়েস্টার্ন ডায়েট। এটারই নাম ওবেসোজেনিক ডায়েট, যেটা খেলে আমরা গোলগাল বা ফুলে যাব বা ফ্যাট কন্টেন্ট বাড়বে, ওয়েট বাড়বে। এই ডায়েটটাকে অ্যাভয়েড করতে হবে। বাড়ির খাবারে মা বা বাড়িতে তৈরি রান্না, বাড়িতে তৈরি হোম মেকার বা ঘরের তৈরি খাবার, তাতে অনেক বেশি কম তেল ব্যবহার যেমন আমরা করি, ট্রান্স ফ্যাট যেমন কম থাকে, তেমনি মনো আনস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটের ব্যবহার করবার সুযোগ থাকে। গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়ার চান্স অনেক বেশি থাকে দ্যান টু ইয়োর জোম্যাটো সুইগি অর্ডার। আর আমরা অনেকটা ক্যালোরি রেস্ট্রিক্ট নিজেদের বাড়িতে থাকলে করতে পারি। বাড়ির খাবারই তো খেতে হবে, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এই সময় যদি আমরা হোম ডায়েটে কমপ্লাই করতে পারি, অ্যাডহেয়ার থাকতে পারি, তাহলে ডায়াবেটিস ক্যান বি প্রিভেন্টেড। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো। শুনলেন তো আমাদের বিশেষজ্ঞ কি বললেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।